আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যথারীতি অডিটিং বা নিরীক্ষা এই কোর্সটি আমরা শিখছিলাম বা অধ্যয়ন করছিলাম। আজ এখন আমি একটি স্ক্রিন শেয়ার করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। Title of the lecture: Audit of Internal Control and Control Risk, lecture number 10. Audit of Internal Control and Control Risk, chapter 8. অর্থাৎ নিরীক্ষার অভ্যন্তরীণ যে নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নিয়ন্ত্রণ ঝুঁকি সম্পর্কে আমরা জানব। গত ক্লাসে আমরা ইন্টারনাল কন্ট্রোলের কনসেপ্ট, ফিচার্স, অবজেক্টস, অ্যাডভান্টেজ এবং লিমিটেশন সম্পর্কে জেনেছিলাম। তো এই অধ্যায়ের আরো বেশ কিছু কনসেপ্ট আজকে আমরা জানব। ফার্স্টে যেটা বলা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইন্টারনাল কন্ট্রোল। ক্লাসিফিকেশন অফ ইন্টারনাল কন্ট্রোল, আমরা অলরেডি জানি যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কি। একটা প্রতিষ্ঠানের পুরো কার্যক্রম, সম্পূর্ণ কার্যক্রম পরিচালনার জন্য যে নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেটাকে আমরা ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম বলে থাকি। তো এটার বিভিন্ন ধরন, যেমন প্রথমেই যেটা বলেছে যে ক্যাশ কন্ট্রোল। ক্যাশ কন্ট্রোল বলতে নগদ অর্থ নিয়ন্ত্রণকে বোঝানো হচ্ছে, অর্থাৎ প্রতিষ্ঠানের যে নগদ অর্থ থাকবে, ইভেন ব্যাংকে যে অর্থ জমা থাকবে, সেটাও এখানে বিবেচ্য বিষয়। ঠিক আছে, এই নগদ অর্থ কিভাবে নিয়ন্ত্রিত হবে, যে সকল কর্মীদের নিয়োগ করা হবে হিসাব বিভাগের, তারা কিভাবে এই ক্যাশ বিভাগকে নিয়ন্ত্রণ করবে, হিসাব নিকাশগুলো নিয়ন্ত্রণ করবে, সেই বিষয়ে একটা কন্ট্রোল সিস্টেম অবশ্যই থাকতে হবে। দেন ফাইন্যান্সিয়াল কন্ট্রোল বা আর্থিক নিয়ন্ত্রণ। এই কথাটার মানে হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে যে অর্থায়ন হবে, অর্থায়ন মানে হচ্ছে ফাইন্যান্সিং করবে, বিভিন্ন সোর্স থেকে কিন্তু প্রতিষ্ঠান অর্থ সংগ্রহ করে থাকে। তো কোন সোর্স থেকে কোম্পানির অর্থ সংগ্রহ করা উচিত এবং কোথায় ইনভেস্ট করা উচিত, এই সম্পর্কিত বিষয়ের জন্য ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম কিন্তু অবশ্যই থাকা উচিত। একটা কোম্পানি বা প্রতিষ্ঠানকে কিন্তু ওই ধরনের সোর্স থেকে অর্থ সংগ্রহ করা উচিত যে সোর্সের খরচ বা কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে কম হয়ে থাকে। দেন ট্রানজ্যাকশন কন্ট্রোল, এটা হচ্ছে লেনদেন নিয়ন্ত্রণ। ওকে, তো প্রতিষ্ঠানের যেই গুরুত্বপূর্ণ লেনদেনগুলো হয়ে থাকে, ক্রয় লেনদেন, বিক্রয় লেনদেন, তো এই যে ক্রয় বিক্রয় সংক্রান্ত যত লেনদেন হচ্ছে, কতটুকু ক্রয় করা উচিত প্রতিষ্ঠানের জন্য, কি পরিমাণ বিক্রয় করা উচিত, মানে কাম্য ক্রয়ের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ, এই সমস্ত বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য কিন্তু অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা খুব জরুরি। দেন বলা হচ্ছে যে অ্যাকাউন্টিং সিস্টেম, অর্থাৎ হিসাব নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কেমন হবে, কোম্পানির বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে হিসাব নিকাশের কাজগুলো হচ্ছে, তো সেখানে ভুল ত্রুটিগুলো আদৌ আছে কিনা বা জালিয়াতি ফ্রড সেখানে আছে কিনা, এগুলাকে আইডেন্টিফাই করে প্রিভেনশন বা প্রতিরোধের যে ব্যবস্থা, তো সেটার জন্য কিন্তু ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থাকা দরকার। তো অ্যাকাউন্টিং সিস্টেমের জন্য কিন্তু ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থাকে। দেন হচ্ছে ইনভেন্টরি কন্ট্রোল। ইনভেন্টরি কন্ট্রোল হচ্ছে মজুদ নিয়ন্ত্রণ। মজুদ পণ্য সম্পর্কে আমরা জানি যে প্রতিষ্ঠানের পণ্য যখন স্টক করা হয়, সেটাকে আমরা জেনারেলি মজুদ বলে থাকি। তো কি পরিমাণ পণ্য মজুদ করা উচিত,
কারণ চাহিদা অনুযায়ী যদি কম পণ্য মজুত করা হয় তাহলে কিন্তু যথাসময়ে কিন্তু অর্ডারগুলো ডেলিভারি দেওয়া যাবে না, ঠিক আছে। আবার বেশি পরিমাণে যদি মজুত করা হয় তাহলে সেগুলো যদি ঠিকমতো সেল না হয় তাহলে দেখা যাবে যে এই পণ্য নষ্ট হয়ে যেতে পারে। তো আবার একই সাথে পণ্য যে মজুত করা হচ্ছে সেই সম্পর্কিত যে খরচগুলো, যেমন ফরমাইশ ব্যয়, দেন বহন ব্যয়, এটাও কতটুকু হতে পারে মিনিমাম কিন্তু এই ব্যয়টা রাখতে হয়। তো এই সমস্ত বিষয়ে কিন্তু অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট। দেন রেমুনারেশন কন্ট্রোল, পারিশ্রমিক নিয়ন্ত্রণ। একটা কোম্পানিতে কর্মীরা কাজ করছে, এমপ্লয়ি যারা কর্মকর্তা, তো তাদের কি পরিমাণ স্যালারি দেওয়া উচিত, কিভাবে স্যালারি দেওয়া উচিত, ইভেন যারা ওয়ার্কার তাদেরকে মজুরি দেওয়া উচিত, তো এই সমস্ত বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য রেমুনারেশন কন্ট্রোল সিস্টেম থাকতে হয়। দেন ডেট কন্ট্রোল, ঋণ নিয়ন্ত্রণ। অলরেডি আমরা ফাইন্যান্সিয়াল কন্ট্রোল একটু জেনেছি যে ডেট কন্ট্রোল বা ঋণ নিয়ন্ত্রণ আসলে কোন সোর্স থেকে কোম্পানির ঋণ করা উচিত। বন্ডের মাধ্যমে ঋণ করতে পারে, ব্যাংক থেকে লোন নিতে পারে, ঠিক আছে। সেটার এগেইনস্টে কি পরিমাণ তাকে ইন্টারেস্ট পে করতে হচ্ছে, সে লোনটা ঠিক মতো আদৌ পরিশোধ করতে পারছে কিনা, আদারওয়াইজ কিন্তু ফাইন্যান্সিয়াল রিস্ক অ্যারাইজ হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য ডেট কন্ট্রোল ইম্পর্ট্যান্ট। দেন কারেন্ট অ্যাসেট কন্ট্রোল, প্রতিষ্ঠানের যেই চলতি সম্পদগুলো থাকে, যে আমরা অলরেডি ইনভেন্টরির কথা বললাম, ক্যাশের কথা বললাম, অ্যাকাউন্টস রিসিভেবল রয়েছে, হ্যাঁ, তো আরও বিভিন্ন যেমন মার্কেটেবল সিকিউরিটিস রয়েছে, আরও এছাড়াও অন্যান্য যেই কারেন্ট অ্যাসেটগুলো রয়েছে, সেই কারেন্ট অ্যাসেটগুলো কিন্তু ঠিক মতো ব্যবস্থাপনার কিন্তু খুব জরুরি প্রতিষ্ঠানের জন্য, যেটার জন্য কারেন্ট অ্যাসেট কন্ট্রোল সিস্টেম থাকতে হবে। কারণ একটু থিঙ্ক করেন যে অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদার যার কাছ থেকে টাকা পাওয়ার কথা ছিল, তো এমন ব্যক্তির নিকট ধারে পণ্য বিক্রয় করেছে যার কাছ থেকে ঠিকমতো পাওনাটা আদায় করাই যাচ্ছে না, তাহলে কি তার অনাদায়ী পাওনার সঞ্চিতি তৈরি হয়ে যাবে, এতে করে কিন্তু প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি সৃষ্টি হবে। দেন ইনভেস্টমেন্ট কন্ট্রোল, এই যে সবচেয়ে কম খরচের উৎস থেকে যে অর্থটা সংগ্রহ করছে, এই সংগৃহীত অর্থ এমন সেক্টরে ইনভেস্ট করা উচিত যেখান থেকে প্রফিট এনশিওর হবে, অর্থাৎ ফিউচারে প্রফিট আসবে, প্রফিট জেনারেট হবে এমন সোর্সে বিনিয়োগ করা উচিত। আর এটার জন্য ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম খুব বেশি জরুরি। ফিক্সড অ্যাসেট কন্ট্রোল, স্থায়ী সম্পদ নিয়ন্ত্রণ, যে প্রতিষ্ঠানের যে ফিক্সড অ্যাসেটগুলো রয়েছে, মেশিনারিজ, বিল্ডিংস, ল্যান্ড, ইকুইপমেন্ট, যেই ধরনের সম্পদগুলো, তো এগুলো নিয়ন্ত্রণের কিন্তু বিষয় আছে। কোন কোন ফিক্সড অ্যাসেটে ইনভেস্ট করা উচিত, ফিক্সড অ্যাসেট পারচেজ করা উচিত, কারণ এমন ফিক্সড অ্যাসেট পারচেজ করলো যেখানে টাকাগুলো সব চলে গেল, বাট ওই অ্যাসেট থেকে কোনো রিটার্ন আসতেছে না, তাহলে কিন্তু টাকা আটকে থাকবে, সেই অ্যাসেট দিয়ে কোনো লাভ হবে না, বা রিটার্ন বা প্রফিট কিন্তু জেনারেট করা পসিবল হবে না। এই জন্য ফিক্সড অ্যাসেট কন্ট্রোলও ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে বিভিন্ন সেক্টর যেখানে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম থাকতে হয়, যেটাকে আমরা ক্লাসিফিকেশন অফ ইন্টারনাল কন্ট্রোল বলতে পারি। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিস ফর এস্টাবলিশিং ইন্টারনাল কন্ট্রোল, অর্থাৎ যে ব্যবস্থাপনার কথা আমরা জানি, যে এই ব্যবস্থাপনার দায়িত্ব কি রয়েছে, যে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, বা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এস্টাবলিশ করার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দায়িত্বগুলো কি হতে পারে। যেমন এখানে যে দায়িত্বগুলো দেখানো হয়েছে, প্রথমেই যেটা বলা হয়েছে যে রিলায়েবিলিটি অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, অর্থাৎ যে আর্থিক প্রতিবেদন কোম্পানি তৈরি করবে, তো ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার দায়িত্ব হচ্ছে এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট তৈরি হচ্ছে বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হচ্ছে, এটা রিলায়েবিলিটি, নির্ভরযোগ্যতা কতটুকু, অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কাদের জন্য তৈরি হচ্ছে, থার্ড পার্টি, তারা হতে পারে ব্যাংক, হতে পারে পাওনাদার, ইনভেস্টর, শেয়ার হোল্ডার, আর অন্যান্য যে কোনো পার্টি হতে পারে। তো এদের জন্য যে এই রিপোর্ট তৈরি করা হবে সেটার অ্যাকিউরেসি কতটুকু,
সেটা কিন্তু অবশ্যই ম্যানেজমেন্টকে খতিয়ে দেখতে হয়। ইভেন হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুযায়ী এই ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে কিনা সেটাও কিন্তু জাস্টিফাই করতে হয়। দেন বলা হচ্ছে যে এফিসিয়েন্সি অ্যান্ড এফেক্টিভনেস অফ অপারেশনস, অর্থাৎ প্রতিষ্ঠান যে পরিচালনা করা হচ্ছে এই পরিচালনার যে নীতি বা ডিসিপ্লিন বা রুলস রেগুলেশন রয়েছে তার এফিসিয়েন্সি কতটুকু, অর্থাৎ দক্ষতা কতটুকু, এবং ইফেক্টিভনেস কার্যকারিতা কতটুকু, অর্থাৎ প্রতিষ্ঠান কতটুকু দক্ষতার সাথে এবং কার্যকারিতার সাথে পরিচালিত হচ্ছে সেটাও কিন্তু ম্যানেজমেন্টকে দেখতে হবে। Then compliance with applicable laws and regulations, অর্থাৎ বিভিন্ন আইন রেগুলেশন রয়েছে সেগুলা অনুসরণ করে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে কিনা। যেমন হতে পারে যে পরিবেশ যে আইন রয়েছে সেই পরিবেশ আইন প্রতিষ্ঠান অনুসরণ করছে কিনা, কারণ ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি বিজনেস করে সে কারণে যদি পরিবেশের ক্ষতি হয় তাহলে অন্য পক্ষের ক্ষতি হচ্ছে, এটা কোনোভাবেই হওয়া সম্ভব না। দেন তারা আয়কর অধ্যাদেশ, অর্থাৎ গভর্নমেন্টের দেওয়া যে আয়কর অধ্যাদেশ রয়েছে সেটা অনুসরণ করছে কিনা, বা অন্যান্য যে পলিসিগুলো রয়েছে ফাইন্যান্সিয়াল পলিসি সেগুলো কিন্তু তারা ফলো করছে কিনা, এগুলো কিন্তু ম্যানেজমেন্ট অথরিটিকে দেখতে হয়। তো ইন্টারনাল সিস্টেম অর্থাৎ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম এস্টাবলিশ করার জন্য এই বিষয়গুলো কিন্তু যথাযথভাবে পর্যালোচনা করা খুবই গুরুত্বপূর্ণ। কার জন্য? ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য। এই হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটিস ফর এস্টাবলিশিং ইন্টারনাল কন্ট্রোল। দেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা দেখতে পাচ্ছি কম্পোনেন্টস অফ ইন্টারনাল কন্ট্রোল, অর্থাৎ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার উপাদানগুলো কি কি সেটা আমরা একটু জেনে নেই। ফার্স্টে যেটা বলা হয়েছে কন্ট্রোল এনভায়রনমেন্ট বা নিয়ন্ত্রণ পরিবেশ। আসলে নিয়ন্ত্রণ পরিবেশ হচ্ছে কিছু নীতি, কিছু পদ্ধতি, যেই নীতি পদ্ধতি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ যে কর্মকর্তা থাকবে, উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে একেবারে নিম্ন পদস্থ কর্মকর্তাদের একটা সামগ্রিক আচরণকে প্রতিফলিত করে, তো যেটাকে আমরা নিয়ন্ত্রণ পরিবেশ বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে যারা কাজ করবে প্রত্যেকের আচরণকে প্রতিফলিত করবে, এবং এখানে অনেক বিষয় বিবেচনা করা হয়, যেমন ইন্টিগ্রিটি বা সততা, নৈতিক মূল্যবোধ, তারপরে হচ্ছে সাংগঠনিক কাঠামো, তারপর মানব সম্পদ নীতি, এই বিষয়গুলো এখানে বিবেচনা করা হয়ে থাকে। দেন কন্ট্রোল অ্যাক্টিভিটিস বা নিয়ন্ত্রণ কার্যাবলী। কন্ট্রোল অ্যাক্টিভিটিস বলতে আসলে কি বোঝানো? আচ্ছা, কন্ট্রোল অ্যাক্টিভিটিস এর আগে আমরা রিস্ক অ্যাসেসমেন্ট স্কিপ করে গেছি, এটা একটু জেনে নেই। রিস্ক অ্যাসেসমেন্ট বা ঝুঁকি নিরূপণ করা বা ঝুঁকি পরিমাপ করা, যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, একটা প্রতিষ্ঠানের কিন্তু বিভিন্ন ধরনের ঝুঁকি অ্যারাইজ হয়ে থাকে, তো সেই ঝুঁকি নিয়ন্ত্রণ করা বা সেই ঝুঁকি আইডেন্টিফাই করে সেটা কিভাবে দূর করা যায়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম জন্য। আমরা কিন্তু বিগত ক্লাসে বিভিন্ন প্রকার রিস্ক নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, অডিট রিস্ক, ফাইন্যান্সিয়াল রিস্ক, অপারেশনাল রিস্ক, কমপ্লায়েন্স রিস্ক। ওকে, এই প্রত্যেকটা রিস্ক অ্যাসেস করে আইডেন্টিফাই করে এটার কিভাবে এটা দূর করা যায় সেই বিষয়ে কিন্তু প্রতিষ্ঠানকে ব্যবস্থা নিতে হয়। দেন হচ্ছে নিয়ন্ত্রণ অ্যাক্টিভিটিস বা কন্ট্রোল অ্যাক্টিভিটিস। আমরা অলরেডি যে রিস্ক অ্যাসেসমেন্টের কথা বললাম, অর্থাৎ প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য যে বিভিন্ন ধরনের ঝুঁকি তৈরি হবে বা ঝুঁকি দেখা দিবে, তো এই ঝুঁকি বা রিস্ক মোকাবেলার জন্য যে নীতিমালাগুলো বা পদ্ধতির গ্রহণ করা হয়, এই নীতিমালা বা পদ্ধতিকে আমরা কন্ট্রোল অ্যাক্টিভিটিস বলতে পারি বা নিয়ন্ত্রণ কার্যাবলী বলতে পারি।
তো এই নিয়ন্ত্রণ কার্যাবলীর আবার কতগুলো কাজ রয়েছে, দেখো এখানে 5 ধরনের কাজ আমরা দেখতে পাচ্ছি। এগুলো একটু আমরা জেনে নেই। যে ফার্স্টে যেটা বলা হয়েছে সিগ্রেগেশন অফ ডিউটিস, অর্থাৎ ডিউটির সেপারেশন করা, বিভিন্ন বিভাগকে ডিউটিগুলো দায়িত্বগুলো অর্পণ করে দেওয়া। অর্থাৎ এক এক প্রতিষ্ঠানে তো অনেক ডিপার্টমেন্ট থাকে, প্রত্যেক ডিপার্টমেন্টকে আলাদা করে তাদের দায়িত্বগুলো বুঝিয়ে দেওয়া। তো এটার কারণে যেটা হবে যে প্রতিষ্ঠানে যে জুয়া চুরি, ভুল ত্রুটি, জালিয়াতি, ফ্রড এগুলা খুব সহজেই দূর করা সম্ভব। Then proper authorization of transaction and অ্যাক্টিভিটিস, এই কথাটার মানে হচ্ছে যে লেনদেন এবং লেনদেন সম্পর্কিত যে কার্যাবলীর একটা সঠিক অনুমোদন দরকার। অর্থাৎ যে লেনদেনগুলো সংগঠিত হবে সেটার কিন্তু একটা অনুমোদন, অথরাইজেশন প্রয়োজন। কে অর্থাৎ প্রতিষ্ঠানের কোন ব্যক্তি সম্পদ ক্রয় বা বিক্রয়ের সাথে জড়িত থাকবে, ঠিক আছে, যে সম্পদ ক্রয় করবে সে কি শুধুমাত্র এই লেনদেনের সাথে জড়িত থাকবে কিনা, এবং যদি সেই সম্পদ ক্রয়ের সাথে জড়িত থাকে তাহলে দেখা যেতে পারে সম্পদ ব্যবহারও শুধুমাত্র তার মাধ্যমে হতে পারে। এতে করে কিন্তু প্রতিষ্ঠানের জন্য এক ধরনের রিস্ক কিন্তু অ্যারাইজ হতে পারে। তো প্রতিষ্ঠানের যে স্পেসিফিক গুলো ট্রানজাকশন গুলো হবে, ট্রানজাকশন গুলোর একটা প্রপার অথরাইজেশন থাকবে কন্ট্রোল অ্যাক্টিভিটিস হিসেবে। দেন অ্যাডিকুয়েট ডকুমেন্টস এন্ড রেকর্ড, অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানের যেই বিভিন্ন ধরনের নথিপত্র রয়েছে এই নথিপত্রগুলো পর্যাপ্ত পরিমাণে হতে হবে। যেমন আমরা জানি বিল, চালান, লেজার, ট্রায়াল ব্যালেন্স, এই বিভিন্ন ধরনের যে রেকর্ড ডকুমেন্ট থাকবে সেগুলো পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে। এবং ফিজিক্যাল কন্ট্রোল ওভার অ্যাসেট এন্ড রেকর্ড, আমরা নথিপত্রের কথা বললাম অলরেডি। তারপর হচ্ছে প্রতিষ্ঠানের যে সম্পদগুলো রয়েছে এই সম্পদ এবং নথিপত্রের উপর একটা বাস্তব নিয়ন্ত্রণ থাকতে হবে। আদারওয়াইজ প্রতিষ্ঠানের সম্পদ কিন্তু চুরি হতে পারে, গায়েব হয়ে যেতে পারে, ঠিক আছে। এবং প্রতিষ্ঠানের যে নথিপত্র রয়েছে যেমন বিভিন্ন ইনফরমেশন কিন্তু ডেটাবেজ আকারে, ফাইল আকারে সংরক্ষণ করা হয়। তো সেগুলো কিন্তু একটা পরীক্ষা বা বাস্তব নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে যাতে কোনোভাবে এগুলো নষ্ট না হয়। দেন ইন্ডিপেন্ডেন্ট চেকিং অন পারফরমেন্স, আমরা অলরেডি যেই 4 ধরনের অ্যাক্টিভিটিস কন্ট্রোল অ্যাক্টিভিটিস এর কথা বললাম, এই কন্ট্রোল অ্যাক্টিভিটিস গুলো নিয়ন্ত্রণ করার জন্য স্বাধীন কর্মী দরকার, স্বাধীন কর্মকর্তাদের দরকার হয়। অর্থাৎ এই যে 4 ধরনের যে নিয়ন্ত্রণ অ্যাক্টিভিটিস গুলো বললাম এগুলা পর্যালোচনা করার জন্য, রিভিউ করার জন্য যে কর্মীরা থাকবে তারা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেই বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলাই হচ্ছে আমাদের কন্ট্রোল অ্যাক্টিভিটিস। আলাদা করে কিন্তু আসতে পারে যে টাইপস অফ কন্ট্রোল অ্যাক্টিভিটিস অর ক্লাসিফিকেশন অফ কন্ট্রোল অ্যাক্টিভিটিস, তখন কিন্তু এগুলো আমাদের ডেসক্রাইব করতে হবে। দেন যেটা বলা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন, অর্থাৎ প্রতিষ্ঠানের যে তথ্য এবং যোগাযোগ ব্যবস্থা রয়েছে এই প্রতিষ্ঠানের হিসাব, তথ্য ও যোগাযোগের উদ্দেশ্য আসলে কি। উদ্দেশ্যটা আসলে মূলত প্রতিষ্ঠানের যে লেনদেন সংগঠিত, যে সেই লেনদেন সংগঠিত হবে, লেনদেন চিহ্নিত হবে, লিপিবদ্ধকরণ বা রেকর্ড হবে, শ্রেণীবিন্যাস হবে, ঠিক আছে। সেখান থেকে বিভিন্ন ট্রায়াল ব্যালেন্স, লেজার এবং ফাইনাল অ্যাকাউন্ট তৈরি হবে, ঠিক আছে। তো প্রতিষ্ঠানের এই জন্য কি তথ্য খুব জরুরি, ইনফরমেশন খুব জরুরি। এবং এই তথ্যের মাধ্যমে যে হিসাব কার্য সংরক্ষণ করে বা হিসাব কার্যের মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছে সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কমিউনিকেশনের কাজে ব্যবহার হচ্ছে। অর্থাৎ এই তথ্যগুলো কিন্তু প্রতিষ্ঠানের বিভিন্ন যে পক্ষ থাকে, ইন্টারনাল ইউজার, এক্সটার্নাল ইউজার, তারা কিন্তু ব্যবহার করে থাকে, যেটা কমিউনিকেশনের ক্ষেত্রে কাজে দিচ্ছে। দেন যেটা বলা হচ্ছে মনিটরিং বা তদারকি, অর্থাৎ প্রতিষ্ঠানের কার্যক্রম তদারকি করা। ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আর থাকতে হবে এবং ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের মধ্যে প্রতিষ্ঠানের কার্যক্রম কতটুকু তদারকি করা যাচ্ছে। অর্থাৎ যে কোনো সময় কিন্তু সময় পরিবর্তন হতে পারে, সময়ের পরিবর্তনের সাথে সাথে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম কতটুকু কাজ করছে সেটাও কিন্তু মনিটরিং করার খুব জরুরি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে আমাদের কম্পোনেন্টস অফ ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
দেন যেটা বলা হচ্ছে যে প্রসেস অফ আন্ডারস্ট্যান্ডিং ইন্টারনাল কন্ট্রোল, এই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বোঝার জন্য যে প্রক্রিয়া, মানে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা লাভ করার জন্য নিরীক্ষকের যেই প্রক্রিয়া বা প্রসেস অনুসরণ করতে, সেটা আমরা একটু জেনে নিব। এখানে বিভিন্ন ধরনের, অর্থাৎ আমরা একটু আগে যে 5টি উপাদান সম্পর্কে জানলাম, এই 5টি উপাদান সম্পর্কে কিন্তু ধারণা লাভ করতে হয় অডিটরকে, এবং সেই সাথে সাথে এখানে কতগুলো পদ্ধতি আছে, এই পদ্ধতি কিন্তু অবশ্যই অনুসরণ করতে হয়। যেমন প্রথমে যেটা বলেছে যে আপডেট অ্যান্ড ইভালুয়েট অডিটরস প্রিভিয়াস এক্সপেরিয়েন্স উইথ দ্য এন্টিটি, অর্থাৎ অডিটরের যে মক্কেল রয়েছে, ক্লায়েন্ট রয়েছে, সেই ক্লায়েন্টের যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল, পূর্ববর্তী যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল, সেই পূর্ব অভিজ্ঞতা কিন্তু হালনাগাদ করতে হয় এবং মূল্যায়ন করতে হয়। ঠিক আছে? এতে করে কিন্তু যে প্রতিষ্ঠানের অতীতের নিয়ন্ত্রণ ব্যবস্থা হালনাগাদ করে বর্তমান সিচুয়েশন অনুযায়ী কিন্তু অডিটররা কাজ করতে পারে। কারণ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাধারণত অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রতিনিয়ত কিন্তু পরিবর্তিত হয় না, নিরীক্ষা পদ্ধতিও কিন্তু খুব একটা পরিবর্তিত হয় না, যে কারণে প্রিভিয়াস এক্সপেরিয়েন্সটা খুব বেশি জরুরি। দেন মেক ইনকোয়ারিজ অফ ক্লায়েন্ট পার্সোনেল, অর্থাৎ প্রতিষ্ঠানের যারা ক্লায়েন্টের কর্মকর্তা থাকবে, প্রতিষ্ঠানের যারা কর্মী থাকবে, তাদের সাথে কিন্তু কথা বলতে হবে। তাদের সাথে কথা বলে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে কিন্তু ধারণা লাভ করা সম্ভব। দেন রিডস ক্লায়েন্টস পলিসি অ্যান্ড সিস্টেম ম্যানুয়ালস, অর্থাৎ প্রতিষ্ঠানের মক্কেলের যে নীতি রয়েছে, সেই নীতি এবং পদ্ধতি সম্পর্কে কিন্তু অডিটরকে জানতে হয়। ওকে, তো এতে করে কিন্তু দেখা যায় যে অডিটররা প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সম্পর্কে ধারণা লাভ করতে পারে। দেন এক্সামিন ডকুমেন্টস অ্যান্ড রেকর্ড, অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে বিভিন্ন দলিল নথিপত্র রয়েছে, এই বিভিন্ন দলিল নথিপত্র এক্সামিন করে প্রতিষ্ঠান সম্পর্কে কিন্তু একটা আইডিয়া নেওয়া যায়। তো এই যে নথিপত্র, রেকর্ড বা অন্যান্য যেই ডকুমেন্ট থাকবে, তো এই সমস্ত নথিপত্র ডকুমেন্ট আসলে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম অনুযায়ী করা হয়েছে কিনা, সেটা কিন্তু তদারকি করতে পারে। কে পারে? অডিটর কিন্তু পারে। তো এগুলা যাচাই বাছাই করেও কিন্তু ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। দেন অবজার্ভ অ্যাক্টিভিটিস অ্যান্ড অপারেশনস অফ দ্য এন্টিটি, অর্থাৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে কার্যক্রম, যে অপারেশন রয়েছে, অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলো কিন্তু অবজার্ভ করে, অনুধাবন করে কিন্তু ধারণা লাভ করা যায়। আমরা এই যেমন ইন্টারনাল কন্ট্রোল সিস্টেমের যেই ক্লাসিফিকেশন জেনেছি, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, ক্যাশ কন্ট্রোল, ইনভেন্টরি কন্ট্রোল এবং অন্যান্য অ্যাকাউন্টিং কন্ট্রোল, আরো অনেক কন্ট্রোলিং সম্পর্কে জানলাম। তো প্রত্যেকটা বিভাগের এই যে অপারেশন, এই অপারেশনগুলোর কার্য পদ্ধতি সম্পর্কে যদি আইডিয়া নেয় অডিটর, তাহলে কিন্তু ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সম্পর্কে ধারণা লাভ করতে পারে খুব সহজেই। Then reasons to obtain understanding about internal control, অর্থাৎ আমরা একটু আগে যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সম্পর্কে ধারণা লাভের প্রক্রিয়া সম্পর্কে জানলাম, এবার জানবো যে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ সম্পর্কে যে ধারণা অর্জন করা হবে, কেন অর্জন করা হবে, অডিটর কেন সেই অডিটরের জন্য সেটা ইম্পর্টেন্ট, সেটা একটু জেনে নিই। সিম্পল, যেটা বলেছে অডিট অ্যাবিলিটি, অর্থাৎ নিরীক্ষা যোগ্যতা বাড়ানোর জন্য, অডিটিং রিপোর্টের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য বা অডিট অ্যাক্টিভিটিসের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য কিন্তু ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম জানাটা জরুরি প্রতিষ্ঠানের। দেন পটেনশিয়াল ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট, দ্যাট মিনস প্রতিষ্ঠানের যে সম্ভাব্য বস্তুগত ভুলগুলো রয়েছে, বস্তুগত ভুল ত্রুটি শনাক্তকরণ, ফ্রড, জালিয়াতিক শনাক্তকরণ ক্ষেত্রেও কিন্তু ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সম্পর্কে জানতে হয়। দেন ডিটেকশন অফ রিস্ক, অনেক ধরনের ঝুঁকি উদ্ঘাটনের ক্ষেত্রেও কিন্তু অডিটরকে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা জানা দরকার।
দেন যেটা বলেছে ডিজাইন অফ টেস্ট, অর্থাৎ বিভিন্ন কৌশল তৈরি করা। আর্থিক বিবরণী যখন তৈরি হবে প্রতিষ্ঠানের, সেই আর্থিক বিবরণী থেকে কিভাবে ডিসিশন নেওয়া হবে, সেটাকে কিভাবে এটার অ্যাকুরেসি জাস্টিফাই করা হবে, এই সম্পর্কিত বিভিন্ন কর্মকৌশল কিন্তু অডিটর তৈরি করতে পারে। আর সেটার জন্য কিন্তু ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম জানাটা তার জন্য জরুরি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে রিজনস টু অবটেন আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ইন্টারনাল কন্ট্রোল। এবার আমরা জেনে নিই যে ডকুমেন্টেশন অফ আন্ডারস্ট্যান্ডিং ইন্টারনাল কন্ট্রোল। এই যে অডিটর ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সম্পর্কে জানবে, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ সম্পর্কে, তো এটার জানার জন্য এটা ডকুমেন্টেশনের প্রয়োজন হয়, অর্থাৎ এটা সংরক্ষণের প্রয়োজন হয় দলিল হিসেবে। সেটা সংরক্ষণ করার জন্য কিভাবে সংরক্ষণ করতে পারে সেটার সম্পর্কে আমরা একটু আইডিয়া নেই। যেমন ফার্স্টে যেটা বলা হয়েছে ন্যারেটিভ, মানে বর্ণনামূলক বা লিখিত, অর্থাৎ অডিটর যখন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে জানবে বিভিন্নভাবে, তো এই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে যেই তথ্য তারা পেল, সেটা তারা লিখিত আকারে, বর্ণনামূলক আকারে সংরক্ষণ করতে পারে। দেন ফ্লো চার্ট, প্রবাহ চিত্র আকারে সংরক্ষণ করতে পারে। প্রবাহ চিত্র কি? আসলে কোনো একটা ফাংশন, কোনো একটা কাজের যখন একটা প্রবাহমান নকশা তৈরি করা হবে, সেটাকে আমরা ফ্লো চার্ট বলতে পারি। তো অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যক্রমটা কিভাবে হচ্ছে সেটা চিত্র আকারে কিন্তু প্রবাহের মাধ্যমে কিন্তু অডিটররা দেখাতে পারে। তো সেখান থেকে বিভিন্ন চিত্র চিহ্নের মাধ্যমে কিন্তু সেটা প্রকাশ করতে পারে, এবং ওই চিত্র বা চিহ্ন বা প্রতীকগুলো দেখে খুব সহজেই কিন্তু অনুমান করা যাবে ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কে। দেন ইন্টারনাল কন্ট্রোল কোশ্চেনিয়ার, অর্থাৎ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রশ্নমালা তৈরি করা হবে। বিভিন্ন প্রশ্ন তৈরি করা হতে পারে নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে। সেই কোশ্চেনগুলো এরকম হতে পারে ইয়েস আর নো। ইয়েস হলে ইয়েসের জায়গায় টিক, নো হলে নো এর জায়গায় টিক। বিভিন্ন কোশ্চেনিয়ার তৈরি করা হতে পারে নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে। তো এ থেকেও কিন্তু একটা ডকুমেন্টেশন তৈরি হয়ে যায় প্রতিষ্ঠানের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সম্পর্কে। এই হচ্ছে ডকুমেন্টেশন অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্টারনাল কন্ট্রোল। দেন যেটা বলা হচ্ছে কন্ট্রোল এনভায়রনমেন্ট অ্যান্ড কনসিডারেবল কম্পোনেন্টস ফর আন্ডারস্ট্যান্ডিং ইট। অর্থাৎ আমরা একটু আগে যে কন্ট্রোল এনভায়রনমেন্ট সম্পর্কে জানলাম, যে নিয়ন্ত্রণ পরিবেশ, সেটা সম্পর্কে আমরা কি বলেছিলাম যে নিয়ন্ত্রণ পরিবেশ হচ্ছে কতগুলো নীতি, কাঠামো, পলিসির সমষ্টি, যেটা কিনা প্রতিষ্ঠানের প্রত্যেকটা কর্মকর্তা কি নৈতিকভাবে প্রভাবিত করে বা তাদের আচরণকে প্রভাবিত করে পুরো অর্গানাইজেশনের। তো এই কন্ট্রোল এনভায়রনমেন্ট বোঝার জন্য কনসিডারেবল কম্পোনেন্ট, উপাদানগুলো কি কি সেটা আমরা একটু জেনে নিই। সিম্পল, যে ইন্টিগ্রিটি অ্যান্ড এথিক্যাল ভ্যালুস, অর্থাৎ সততা এবং নৈতিক মূল্যবোধ। দেন কমিটমেন্ট টু কম্পিটেন্স, অর্থাৎ কর্মকর্তাদের যে প্রতিশ্রুতি কাজের প্রতি, তো এই প্রতিশ্রুতির যোগ্যতা কতটুকু, তারা কতটুকু যোগ্যতার সাথে এফিসিয়েন্সির সাথে কাজ সম্পন্ন করার ক্ষমতা রাখে। দেন পার্টিসিপেশন অফ বোর্ড অফ ডিরেক্টরস অ্যান্ড অডিট কমিটি, অর্থাৎ এই কন্ট্রোল এনভায়রনমেন্টের নিয়ন্ত্রণের ক্ষেত্রে বোর্ড অফ ডিরেক্টর, পরিচালনা পর্ষদ এবং অডিট কমিটির অংশগ্রহণ কতটুকু, ঠিক আছে। দেন ফিলোসফি অফ অ্যান্ড অপারেটিং সিস্টেম অফ ম্যানেজমেন্ট, মানে ব্যবস্থাপনার যে অথরিটি রয়েছে, ব্যবস্থাপনার আদর্শ, ব্যবস্থাপনার যে কার্যক্রম, সেই পদ্ধতিটা কেমন। দেন অর্গানাইজেশনাল স্ট্রাকচার, প্রতিষ্ঠানের সাংগঠনিক কাঠামো কেমন। সাংগঠনিক কাঠামো মানে হচ্ছে স্তরভিত্তিক কাঠামো, আপার লেভেলে কি অবস্থান করছে, মিড লেভেলে কি অবস্থান করছে, লোয়ার লেভেলে কোন কর্মকর্তারা অবস্থান করছে, ঠিক আছে। তো বিভিন্ন যে স্তর কার্যক্রমে, সেটা সাংগঠনিক স্তরটা কেমন আসলে হবে, এবং প্রত্যেকটা কর্মকর্তা তাদের যোগ্যতা অনুযায়ী কোন ধরনের কার্যক্রম সম্পন্ন করছে। Then assignment of responsibilities and authorities, খুবই ইম্পর্টেন্ট।
যে যারা কর্মী যারা কাজ করছে তাদেরকে কিন্তু দায়িত্ব দেওয়া হবে, সেই দায়িত্ব দেওয়ার সাথে সাথে তাদেরকে কি দিতে হবে, অথরিটি, ক্ষমতা দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ দায়িত্বের সাথে কিন্তু কর্তৃত্ব খুব গুরুত্বপূর্ণ। দেন হিউম্যান রিসোর্স পলিসিস অ্যান্ড প্র্যাকটিস, মানব সম্পদ যে নীতিমালা রয়েছে সেটাকে অনুসৃত হচ্ছে কিনা, অর্থাৎ যারা কর্মী যারা কাজ করছে তারাই কিন্তু মানব সম্পদের স্যাটিসফ্যাকশন কিন্তু প্রতিষ্ঠানে খুব বেশি জরুরি, কারণ তারা যদি ডিসস্যাটিসফাইড হয় বা জব স্যাটিসফ্যাকশন যদি প্রতিষ্ঠানে না থাকে তাহলে কর্মীরা ডিসস্যাটিসফাইড হবে, আর এতে করে কিন্তু প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণ কমে যাবে, আউটপুট কমে যাবে, প্রতিষ্ঠান লসের মুখেও পড়তে পারে। তো এই কন্ট্রোল এনভায়রনমেন্ট অর্থাৎ নিয়ন্ত্রণ পরিবেশের জন্য এই উপাদানগুলো খুব বেশি জরুরি। দেন যেটা বলা হচ্ছে যে অ্যাসেস কন্ট্রোল রিস্ক, অর্থাৎ নিয়ন্ত্রণ ঝুঁকি পরিমাপ করা বা নিরূপণ করা, এটা দুই ভাবে করা হয়। একটা হচ্ছে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট অফ কন্ট্রোল রিস্ক, আর একটা হচ্ছে অ্যাসেস কন্ট্রোল রিস্ক ফর ট্রানজাকশন রিলেটেড অডিট অবজেক্টিভস। তো চলুন আমরা একটু জেনে নেই। ইনিশিয়াল অ্যাসেসমেন্ট অফ কন্ট্রোল রিস্ক মানে হচ্ছে যে নিয়ন্ত্রণ ঝুঁকি রয়েছে সেটার প্রাথমিক একটা নিরূপণ, অর্থাৎ প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ ঝুঁকি নিরূপণ করা, যেটা প্রথমেই বলা হয়েছে যে অ্যাসেস ওয়েদার দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর অডিটেবল। প্রথমেই নিরূপণ করতে হয় যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়েছে প্রতিষ্ঠানের জন্য সেটা কতটুকু অডিটেবল মানে নিরীক্ষাযোগ্য, কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি হিসাব বিজ্ঞানের নীতিমালা অনুসৃত না হয়, ভুল ত্রুটি থেকে যায়, তাহলে কিন্তু নিরীক্ষার জন্য উপযুক্ত হবে না। দেন ডিটারমিনেশন অফ অ্যাসেসড কন্ট্রোল রিস্ক, অর্থাৎ নিরূপিত ঝুঁকি নির্ণয় করা, ঠিক আছে। অর্থাৎ যেই নিয়ন্ত্রণ ঝুঁকি নিরূপণ করা হয়েছে সেটা নির্ণয় করা, ঠিক আছে। অর্থাৎ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে ধারণার পর দেন নিয়ন্ত্রণ ঝুঁকি কতটুকু রয়েছে সেটা কিন্তু নিরূপণ করতে হয়, আর এই নিরূপণটা আসলে এই নিয়ন্ত্রণ ঝুঁকি কি পরিমাণে রয়েছে সেটা কিন্তু নির্ধারণের প্রয়োজন পড়ে। দেন অ্যাসেসমেন্ট অফ লোয়ার অ্যাসেসড কন্ট্রোল রিস্ক, অর্থাৎ কম নিরূপিত নিয়ন্ত্রণ ঝুঁকির পরিমাপ নিরূপণ করা, ঠিক আছে। অর্থাৎ প্রতিষ্ঠানের এখানে যেটা আমরা দেখতে পেলাম যে অ্যাসেসড কন্ট্রোল রিস্ক অর্থাৎ নিরূপিত ঝুঁকি নির্ধারণ করা, নির্ণয় করা, আর হচ্ছে লোয়ার অ্যাসেসড কন্ট্রোল রিস্ক কম নিরূপিত ঝুঁকি নিরূপণ করা, কম নিরূপিত ঝুঁকি নিরূপণ করা। তো প্রতিষ্ঠান কিন্তু এখানে কম্পারিজন করবে যে তারা যেই নিরূপিত ঝুঁকি নির্ধারণ করেছে সেটা কম না বেশি, কোনটা থেকে কম না বেশি, যে লোয়ার অ্যাসেসড কন্ট্রোল রিস্ক। ওকে, দেন ডিটারমাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসড কন্ট্রোল রিস্ক, আচ্ছা তাদের নিরূপিত নিয়ন্ত্রণ ঝুঁকি কম নাকি কম লোয়ার অ্যাসেসড কন্ট্রোল রিস্ক সেটা, তো এখানে তারা ডিসাইড করবে কোনটা তাদের অ্যাপ্লাই করা উচিত, অ্যাসেসড কন্ট্রোল রিস্ক নিরূপিত ঝুঁকি নাকি লোয়ার অ্যাসেসড কন্ট্রোল রিস্ক কম নিরূপিত ঝুঁকি, কোনটা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত সেটা এখানে তারা ডিটারমাইন করবে, আর যেটাকে আমরা বলে থাকবো অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেসড কন্ট্রোল রিস্ক। দেন বলা হচ্ছে অ্যাসেস কন্ট্রোল রিস্ক ফর ট্রানজাকশন রিলেটেড অবজেক্টিভস, অর্থাৎ লেনদেন সম্পর্কিত যে অডিট অবজেক্টিভ রয়েছে সেটার জন্য নিয়ন্ত্রণ ঝুঁকি নিরূপণ করা। তো এখানে কতগুলো বিষয় বলা হয়েছে, যেমন আইডেন্টিফাই ট্রানজাকশন রিলেটেড অডিট অবজেক্টিভস, অর্থাৎ ফার্স্টে যে লেনদেন সংগঠিত হবে এই লেনদেন সম্পর্কিত অডিট অবজেক্টিভস কিন্তু আইডেন্টিফাই করতে হবে। দেন আইডেন্টিফাই স্পেসিফিক কন্ট্রোলস, অর্থাৎ কিছু ট্রানজাকশন থাকবে স্পেসিফিক ট্রানজাকশন, সেগুলোর জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কেমন হবে। দেন আইডেন্টিফাই অ্যান্ড ইভালুয়েট উইকনেস, অর্থাৎ কোনো দুর্বলতা রয়েছে কিনা সেটা কিন্তু এখানে অবশ্যই আইডেন্টিফাই করে ইভালুয়েট করতে হবে। তারপর হচ্ছে কন্ট্রোল রিস্ক ম্যাট্রিক্স, এই যে কন্ট্রোল রিস্ক নিরূপণের কথা বলছি আমরা, তো এই কন্ট্রোল রিস্ক নিরূপণ করার ক্ষেত্রে অনেক অডিটর কিন্তু কন্ট্রোল রিস্ক ম্যাট্রিক্সও ব্যবহার করে থাকে। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার বিভিন্ন দুই ধরনের আমরা অ্যাসেস কন্ট্রোল রিস্ক দেখলাম, যেটা দুই ভাবে আমরা কন্ট্রোল রিস্ককে অ্যাসেস করতে পারি, বা একজন অডিটর কন্ট্রোল রিস্ক অ্যাসেস করতে পারে।
সময় বেশি নেই। Then auditors responsibilities for understanding internal control and testing internal control. অর্থাৎ ইন্টারনাল কন্ট্রোল, এই যে আমরা ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কে জানছি, এটা ধারণা লাভ এবং এটা পরীক্ষার জন্য অডিটরের দায়িত্বগুলো কি কি সেটা সম্পর্কে বলেছে। এটা যেটা বলেছে যে whether the principles of internal control system are followed, অর্থাৎ অভ্যন্তরীণ যে নিয়ন্ত্রণ ব্যবস্থা, যে নীতিমালা রয়েছে সেটা অনুসরণ করা হয়েছে কিনা। দেন নীতিমালা যে অনুসরণ করা হয়েছিল সেটা কতটুকু আসলে প্রয়োগ করা হয়েছে, তাত্ত্বিকভাবে কতগুলো বাস্তবিক অর্থে প্রয়োগ করা হয়েছে, সেই বিষয়টা অবশ্যই খতিয়ে দেখতে হয় অডিটরকে। দেন হচ্ছে whether the internal control system is changed due to changing the situation of organization, অর্থাৎ প্রতিষ্ঠানের সময় কিন্তু পরিবর্তিত হতে পারে। তো এই পরিবর্তিত সময়ের সাথে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম কতটুকু খাপ খাওয়ানো যাচ্ছে, সেই বিষয়ে কিন্তু অডিটরের একটা দায়িত্ব রয়েছে। দেন কনসেপ্ট অফ ইন্টারনাল চেক সিস্টেম, এটার কথা হচ্ছে অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা। অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা দেখো কি বলেছে, দ্য ইন্টারনাল চেক ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট of the duties of the staff members of the accounting function in such a way that another automatically checks the work performed by a person. এই কথাটার মানে হচ্ছে প্রতিষ্ঠানের যে হিসাব কার্যাবলী গুলো হয়ে থাকে, তো হিসাব কার্যাবলী কিন্তু একজনের মধ্যেই ডিস্ট্রিবিউট করা হয় না। এই লেনদেন সম্পর্কিত কার্যাবলী বা হিসাব সম্পর্কিত সমস্ত কার্যাবলী বিভিন্ন কর্মকর্তাদের মধ্যে ভাগ করে দেয়া হয়। তো সবাই যেহেতু হিসাব কার্যাবলী সম্পন্ন করছে, এতে করে কি একজনের কাজ আরেকজনের কাজের দ্বারা প্রভাবিত হচ্ছে। অর্থাৎ একজনের কাজে যদি কোনো ভুল ত্রুটি খুঁজে বের হলেই, কোনো ভুল ত্রুটি আসলে অপরজনের কাজের মাধ্যমে সেটা খুব সহজে আইডেন্টিফাই করা যায়, কারণ পুরো কাজের সাথে একটা চেইন রিলেশন রয়েছে। কারণ পুরো হিসাব কার্যাবলীটা, অ্যাকাউন্টিং ফাংশনটা তো সবগুলো কর্মকর্তাদের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু এখানে একটা কিন্তু চেইন রয়েছে। তো একটা জায়গায় যদি কোনোভাবে ভুল ত্রুটি বের হয়, তাহলে কিন্তু অন্যান্য সেক্টরেও কিন্তু এই ফ্রড বা এরর কিন্তু উদ্ঘাটন করা পসিবল, যেটাকে আমরা অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা বলতে পারি। দেন এই অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কতগুলো প্রিন্সিপালস রয়েছে বা ফিচার্স রয়েছে, সেটা আমরা একটু দেখে নিই। দে স্পেসিফাই দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এমপ্লয়িজ, অর্থাৎ কর্মকর্তাদের দায়িত্বগুলো এখানে স্পেসিফাই করে দেওয়া হয়, যেহেতু প্রত্যেক কর্মচারীদের বা কর্মকর্তাদের মধ্যে কিন্তু হিসাব কার্যগুলো বন্টন করা হচ্ছে। ট্রানজাকশন রেকর্ডিং, লেনদেন রেকর্ড হচ্ছে, ট্রান্সফার অফ এমপ্লয়ি, অর্থাৎ এক বিভাগ থেকে কিন্তু অন্য বিভাগে কর্মকর্তাদের কিন্তু ট্রান্সফার করা হয়। এখানে ডিসিপ্লিন, নিয়ম নীতি, নির্দেশনা অনুসরণ হয়। ডিস্টিংশন অফ ক্যাশ অ্যান্ড অ্যাকাউন্টিং ডিভিশন, অর্থাৎ ক্যাশ বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ কিন্তু এখানে একটা পার্থক্য রয়েছে, আলাদা করে দেখানো হয়। দেন ইমপ্লিমেন্টেশন অফ সেলফ ব্যালেন্সিং সিস্টেম, সেলফ ব্যালেন্সিং সিস্টেমের একটা এখানে কিন্তু অটোমেটিক একটা প্রতিষ্ঠা কিন্তু হয়ে যায় যদি অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা থাকে। দেন বলেছে লেবার সেভিংস মেশিনারি, ঠিক আছে। ইন্টারভিউ বাই হাই অফিসিয়াল, এই ইন্টারভিউ বাই হাই অফিসিয়ালটা কি, প্রতিষ্ঠানের যে উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছে, এই উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে যদি কোনো সাক্ষাৎকারের প্রয়োজন হতে পারে, যেমন দেনাদার পাওনাদার, তাদের কোনো সাক্ষাৎকার হলে সেটা হাই অফিসিয়ালের সাথেই কিন্তু হবে। আর এটা তো আমরা বললাম লেবার সেভিংস মেশিনারি, অর্থাৎ শ্রম বাঁচিয়ে দিবে এরকম যন্ত্রপাতি, মেশিনারি কিন্তু এখানে ব্যবহার করা হয়ে থাকে। Then division of labor, already বললাম যে specify of duties and responsibilities হলে division of labor তো হবেই। Then review of accounting system, অর্থাৎ পুরো হিসাব বিজ্ঞান পদ্ধতি এখানে রিভিউ হবে। অ্যাকাউন্টিং অ্যান্ড ভেরিফিকেশন অফ ট্যানজিবল অ্যাসেট, অর্থাৎ যেই ট্যানজিবল অ্যাসেটগুলো রয়েছে, ভিজিবল অ্যাসেটগুলো রয়েছে, সেটার হিসাব নিকাশ করা কিন্তু খুব সহজে অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থার মাধ্যমে, অর্থাৎ ট্যানজিবল অ্যাসেটের অস্তিত্ব কেমন সেটা কিন্তু খুব সহজেই জাস্টিফাই করা সম্ভব। অর্থাৎ অ্যাসেটের কোনো জালিয়াতি অ্যাসেট, কারচুপি অ্যাসেট, অ্যাসেট কোনো কর্মীর দ্বারা বা অন্য কারো দ্বারা নষ্ট করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু
দূর করা সম্ভব এই ইন্টারনাল চেক সিস্টেমের মাধ্যমে। দেন কনসেপ্ট অফ অডিট, ইন্টারনাল অডিট, এটা অলরেডি আমরা আগেও জেনেছি যে প্রতিষ্ঠানে নিয়োগকৃত যে কর্মকর্তা থাকবে, নিয়োগকৃত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে কর্মকর্তা থাকবে, তার মাধ্যমে যদি কোনো অডিটিং কার্যক্রম সম্পন্ন হয় তাকে আমরা ইন্টারনাল অডিট বলে থাকবো। তবে তারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থাকে, তারা ডিটেইলস অর্থাৎ হিসাব বিজ্ঞান বিভাগ থেকে তারা বা ক্যাশ বিভাগ থেকে তাদেরকে কোনো সম্পর্ক থাকে না, তারপরেও কিন্তু তারা প্রতিষ্ঠানে নিয়োগকৃত কর্মকর্তা। Then advantages and disadvantages of internal audit, যেমন কিছু অ্যাডভান্টেজ রয়েছে যেটা বলেছে ইজিয়ার, এটা খুব সহজ পদ্ধতি, মোরাল প্রেশার, একটা নৈতিক দায়িত্ব এখানে থাকে, টু হেল্প ইন ওভারঅল অডিট, পুরো অডিট কার্যক্রমে হেল্প করে, রিকমেন্ডেশন অ্যাবাউট ইন্টারনাল চেক সিস্টেম অর্থাৎ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেটা সম্পর্কে তারা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে, ডিটেকশন অ্যান্ড প্রিভেনশন অফ এরর্স অ্যান্ড ফ্রড, অ্যাডপ্টিং প্রিন্সিপালস, প্রতিষ্ঠানের জন্য কোনো নীতিমালা গ্রহণের প্রয়োজন হলে সেক্ষেত্রে কিন্তু তারা পরামর্শ দেয়। আর কিছু অসুবিধাও রয়েছে, যেমন কস্টলি, কারণ কিছু অডিটরকে ইন্টারনাল অডিটর তাদেরকে তো নিয়োগ দিতে হচ্ছে, তো তাদের জন্য তো আলাদা করে খরচ, তাদের স্যালারি দিতে হচ্ছে বা অন্যান্য খরচ বহন করতে হচ্ছে। হিন্ড্রেন্স ইন জব কমপ্লিশন, যেহেতু তারা প্রতিষ্ঠানের হয়ে কাজ করছে অর্থাৎ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কর্মকর্তা তারা, তো তাদের অনেক সময় পুরো কার্যক্রম সম্পন্ন করতে এক ধরনের বাধা সৃষ্টি কিন্তু হয়ে থাকে, কারণ তারা প্রভাবিত হতে পারে। রং গাইডলাইন্স, অনেক সময় রং গাইডলাইন তৈরি হয় যদি তারা প্রভাবিত হয়, যদি তারা অভ্যন্তরীণ কর্মকর্তা। দ্য লিমিটেড স্কোপ অ্যান্ড অ্যাবিলিটি, তাদের স্কোপ, তাদের অ্যাবিলিটি, ক্ষমতা কিন্তু কম থাকে, এক্সটার্নাল অডিটরের যেমন বেশি থাকে, তাদের কিন্তু অত দেয়া হয় না। দেন রেডিউস ওয়ার্কস এফোর্ট, অর্থাৎ তাদের সম্মান, তাদের স্কোপ যেহেতু লিমিটেড, তো তাদের মধ্যে কর্মস্পৃহা, ওয়ার্কস এফোর্টটা অত কিন্তু কাজ করে না। তো এই হচ্ছে বিভিন্ন সুবিধা এবং অসুবিধা কার, ইন্টারনাল অডিটের। তো আমাদের সময়ও প্রায় শেষ হয়ে গেছে সময়। আমরা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম, খুব বড় একটা চ্যাপ্টার। আশা করি আপনারা উপকৃত হবেন এবং বাসায় পড়াশোনা করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।